আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলা আবশ্যিক বিষয়ের সাজেশনটি করে দিব। 2022 সালের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 2024 সালে। আমার চ্যানেল ইকোনমিক্স নিনজাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রথমেই বলি, এই সাজেশনটি করে দেওয়ার আমার আসলে ইচ্ছা ছিল না, এই কারণে হচ্ছে দেরি হয়েছে। তো তোমাদের সবার অনুরোধে আমি এই ভিডিওটি তৈরি করছি। ওকে, প্রথমে কিছু কথা বলে নেই, এই কথাগুলো তোমার জন্য খুবই উপকারী দিবে বলে আমি আশা করি। বাংলা সাজেশনটি একটু কঠিন, এটা বলতে হবে। কমান পড়ানো, অন্যান্য সাবজেক্টগুলো খুবই সহজে সবগুলো কমান পড়া যায়, কিন্তু বাংলাটা কমান পড়াটা একটু কঠিন কম্পারেটিভলি। তবে আমার কথাগুলো তুমি যদি শোনো তাহলে হচ্ছে তোমার জন্য অনেকটাই উপকার হবে। তুমি আগে শোনো, তারপর হচ্ছে সাজেশন দেখো। তোমার এই সাজেশনে 4টা অংশ রয়েছে। একটা অংশ হচ্ছে নির্বাচিত কবিতা, দ্বিতীয়টা হচ্ছে প্রবন্ধ, তৃতীয়টা হচ্ছে ছোট গল্প, এবং চতুর্থ অংশ সেটা হচ্ছে ভাষা শিক্ষা। তো এখন এই 4টা অংশ থেকে তুমি ক বিভাগে, খ বিভাগে, গ বিভাগে সব জায়গায় হচ্ছে মোটামুটি 30 নাম্বার করে পাবে। যেমন ধরো হচ্ছে ক বিভাগে নির্বাচিত কবিতা থেকে ছোট এক কথায় যে উত্তর, ক এর 2টা পাবে, খ থেকে 2টা পাবে, আর গ থেকে 2টা পাবে। তাই এখানে 30 হবে। সেম অবস্থা হচ্ছে নির্বাচিত প্রবন্ধ এবং হচ্ছে ছোট গল্পের ক্ষেত্রে এবং ভাষা শিক্ষা থেকে। তো তোমাদের প্রতি আমার যেটা উপদেশ থাকবে সেটা হচ্ছে তোমরা অবশ্যই ভাষা শিক্ষা থেকে আনসার করবে, এতে তোমার নাম্বারও বেশি উঠবে। এবং ভাষা শিক্ষারগুলো কমান পড়ানো যত সোজা, অন্যগুলো কমান পড়ানোটা একটু কঠিন। এই জন্য ভাষা শিক্ষাটা আমার যেই সাজেশনটা দেওয়া আছে তোমরা ভালো করে দেখবে, আর অন্যগুলো দেখবে। কিন্তু অন্যগুলো সবচেয়ে ভালো হয় কি, যে যদি হচ্ছে গল্পগুলো জেনে যাওয়া যায়, তো কবিতাগুলো জেনে যাওয়া যায় বা প্রবন্ধগুলো জেনে যাওয়া যায়, মানে ঘটনাগুলো তুমি যদি জানো তাহলে হচ্ছে তুমি নিজে যে কোনো প্রশ্ন আসলে লিখতে পারবে। আর আরেকটা কথা, এখানে নির্বাচিত কবিতা, প্রবন্ধ এবং হচ্ছে ছোট গল্প সবগুলোই 7টা করে আছে, সেগুলো আমি একটু ব্যাখ্যা করি এখন। আর আরেকটু সরি বলে নিচ্ছি যে তোমাদের হচ্ছে ক বিভাগের সাজেশনটা আমি করে দিব না। ক বিভাগের সাজেশনটা হচ্ছে তোমাদের এইখান থেকে যেগুলো আগের ইয়ারের বেশি করে প্রশ্ন আসছে ওগুলো থেকে তোমরা একটু দেখে নিও। ওকে, আমরা শুরু করছি। নির্বাচিত কবিতায় প্রথম কবিতা হচ্ছে আত্মবিলাপ, মাইকেল মধুসূদন দত্তের। খ বিভাগের প্রথম প্রশ্ন, আত্মবিলাপ কবিতায় কবির অনুশোচনাদগ্ধ হৃদয়ের পরিচয় দাও। গ বিভাগের প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ কবিতার সারমর্ম, মর্মার্থ বা মূলভাব তোমার নিজের ভাষায় লেখো। এরপর হচ্ছে ঐকতান, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা। এখানে খ বিভাগের প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর ঐকতান কবিতায় তরুণ কবিদের প্রতি যে দায়িত্বভার অর্পণ করেছেন সংক্ষেপে তা আলোচনা করো। 2 নম্বরে, ঐকতান কবিতায় প্রকাশিত বেদনাবোধের কারণ সংক্ষেপে লিখো। গ বিভাগের প্রথম প্রশ্ন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতার মূলভাব লিখো। 2 নম্বরে, ঐকতান কবিতায় অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের জগৎ ও জীবন ভাবনার স্বরূপ বিশ্লেষণ করো। এরপরের কবিতা হচ্ছে চৈতি হাওয়া, কবি কাজী নজরুল ইসলামের লেখা। খ বিভাগের প্রথম প্রশ্ন, চৈতি হাওয়া কবিতা অবলম্বনে কাজী নজরুল ইসলামের কবি মানুষের পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন, কবি কাজী নজরুল ইসলামের চৈতি হাওয়া কবিতায় বিরহ ক্লিষ্ট প্রেমিক কবির পরিচয় ফুটে উঠেছে, ব্যাখ্যা করো। গ বিভাগের প্রশ্ন, চৈতি হাওয়া কবিতা অবলম্বনে কাজী নজরুল ইসলামের প্রেম ও প্রকৃতি চেতনার স্বরূপ পর্যালোচনা করো। এরপরে কবিতার নাম হচ্ছে বনলতা সেন, কবি জীবনানন্দ দাশের লেখা। খ বিভাগের প্রথম প্রশ্ন, বনলতা সেন কবিতায় কবি কিভাবে নারীদের চিরন্তন সৌন্দর্য তুলে ধরেছেন। 2 নম্বরে, কবির ক্লান্ত পথিক সত্তা কিভাবে শান্তি লাভ করেছিল, বনলতা সেন কবিতা অবলম্বনে বর্ণনা করো। গ বিভাগের প্রশ্ন, বনলতা সেন কবিতায় নামকরণের সার্থকতা নিরূপণ করো, অথবা বনলতা সেন কবিতা নারীর চিরায়িত সৌন্দর্য মাধুর্যেরই মহিমা গান এ উক্তির যথার্থতা নিরূপণ করো। ডাহুক কবিতা লিখেছেন ফররুখ আহমেদ। খ বিভাগের প্রথম প্রশ্ন, কবি ডাহুক কবিতায় ডাহুকের সুরে কিভাবে আত্মমুক্তির প্রেরণা লাভ করেছেন। গ বিভাগের প্রশ্ন, ডাহুক কবিতায় মূলভাব আলোচনা করো, অথবা ডাহুক
রূপক কবিতা কাকে বলে? রূপক কবিতা হিসাবে ডাহক কবিতার সার্থকতা নিরূপণ করো। এর পরের কবিতা বারবার ফিরে আসে, শামসুর রহমান। খ বিভাগের প্রথম প্রশ্ন, আমাকেই হত্যা করে, ওরা হত্যা করে বারবার, কারা, কাকে এবং কেন বারবার হত্যা করে। 2 নম্বর, বারবার ফিরে আসে কবিতায় রক্তাপ্লুত ষাট কোথায় কোথায় ফিরে আসে, সংক্ষেপে লিখো। গ বিভাগের প্রশ্ন, শামসুর রহমানের বারবার ফিরে আসে কবিতার প্রেক্ষাপট বর্ণনা করো। পরের কবিতা সোনালী কাবিন। সোনালী কাবিন লিখেছেন আল মাহমুদ। খ বিভাগের প্রথম প্রশ্ন, কালের রেদার টানে সর্বশিল্প করে থরথর, কষ্টকর তার চেয়ে নয়, মেয়ে কবির অধর, ব্যাখ্যা করো। গ বিভাগের প্রথম প্রশ্ন, সনেট কি? সনেট হিসাবে সোনালী কাবিন 5 কবিতার সার্থকতা মূল্যায়ন করো। শেষ হলো আমাদের কবিতা। এখন নির্বাচিত প্রবন্ধ। নির্বাচিত প্রবন্ধের প্রথম প্রবন্ধ বাংলা ভাষা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। খ বিভাগের প্রথম প্রশ্ন, বিষয় অনুসারেই রচনার ভাষার উচ্চতা বা সামান্যতা নির্ধারিত হওয়া উচিত বলতে লেখক কি বুঝিয়েছেন? গ বিভাগের প্রথম প্রশ্ন, বাংলা ভাষায় প্রবন্ধের বঙ্কিমচন্দ্র বাংলা রচনার উৎকৃষ্ট রীতি সম্পর্কে যে অভিমত ব্যক্ত করেছেন তা নিজের ভাষায় লিখো। এর পরের প্রবন্ধ হচ্ছে তৈল হরপ্রসাদ শাস্ত্রীর। খ বিভাগের প্রথম প্রশ্ন, হরপ্রসাদ শাস্ত্রীর মতে কে সর্বশক্তিমান এবং কেন? অথবা তৈল প্রবন্ধ অনুসারে এর অসামান্য মহিমা বর্ণনা করো। গ বিভাগের প্রশ্ন, হরপ্রসাদ শাস্ত্রী তার তৈল প্রবন্ধ কি বলতে চেয়েছেন তা সংক্ষেপে লিখো। এর পরের প্রবন্ধ সভ্যতার সংকট, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। খ বিভাগের প্রথম প্রশ্ন, মানুষের মধ্যে যা কিছু শ্রেষ্ঠ তা সংকীর্ণভাবে কোনো জাতির মধ্যে বদ্ধ হতে পারে না, তা কৃপণের অবরুদ্ধ ভাণ্ডারের সম্পদ নয়। সভ্যতার সংকট প্রবন্ধের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো। 2 নম্বর, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব, ব্যাখ্যা করো। অথবা সে তার শক্তিরূপ আমাদের দেখিয়েছে, মুক্তিরূপ দেখাতে পারেনি, ব্যাখ্যা করো। গ বিভাগের প্রথম প্রশ্ন, সভ্যতার সংকট প্রবন্ধ অবলম্বনে ইংরেজ সভ্যতার নেতিবাচক দিকগুলো আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ইংরেজ জাতি ও তার ঔদার্যের প্রতি জীবনের প্রান্তিকে এসে রবীন্দ্রনাথ বিশ্বাসীন হয়ে পড়েছিলেন। সভ্যতার সংকট প্রবন্ধ অবলম্বনে তোমার মতামত দাও। এর পরের প্রবন্ধ জৈবনদাও রাষ্ট্রিকা, প্রমোদ চৌধুরীর। খ বিভাগের প্রথম প্রশ্ন, জৈবনদাও রাষ্ট্রিকা প্রবন্ধ অবলম্বনে দেহের জৈবন ও মনের জৈবনের মধ্যে পার্থক্য নির্দেশ করো। 2 নম্বর, ভোগের নয় ত্যাগ ও জৈবনের ধর্ম, ব্যাখ্যা করো। গ বিভাগের প্রশ্ন, জৈবনদাও রাষ্ট্রিকা অবলম্বনে প্রমোদ চৌধুরীর জৈবন বন্দনার স্বরূপ বিশ্লেষণ করো। অথবা প্রমোদ চৌধুরী তার জৈবনদাও রাষ্ট্রিকা প্রবন্ধটিতে কিভাবে এবং কেন জৈবনকে রাষ্ট্রিকা পড়াতে চেয়েছিলেন আলোচনা করো। এরপর বাংলার জাগরণ, কাজী আব্দুল ওয়াদুদের লিখা। খ বিভাগের প্রথম প্রশ্ন, সব ধর্মেই সত্য একথা মানা যায় না, তবে সব ধর্মের ভিতরেই সত্য আছে, বিষয়টি বিশ্লেষণ করো। গ বিভাগে কাজী আব্দুল ওয়াদুদের বাংলার জাগরণ প্রবন্ধের মূল বক্তব্য বিশ্লেষণ করো। অথবা বাংলার জাগরণে কারা কি ভূমিকা পালন করেছেন বাংলার জাগরণ প্রবন্ধে আলোচনা করো। এরপর হচ্ছে রাজবন্দির জবানবন্দি, কাজী নজরুল ইসলামের লেখা। খ বিভাগের প্রথম প্রশ্ন, আমি সামান্য সৈনিক, যতটুকু ক্ষমতা ছিল তা দিয়ে তার আদেশ পালন করেছি, ব্যাখ্যা করো। গ বিভাগের প্রশ্ন, রাজবন্দির জবানবন্দি প্রবন্ধের আলোকে কাজী নজরুল ইসলামের আত্ম উপলব্ধির পরিচয় দাও। এরপরের প্রশ্ন, পরের প্রবন্ধ সংস্কৃতি কথা, মোতাহার হোসেন চৌধুরী। খ বিভাগের প্রথম প্রশ্ন, ধার্মিক ও সংস্কৃতবানের মধ্যে পার্থক্য কী? গ বিভাগের প্রশ্ন, মোতাহার হোসেন চৌধুরীর সংস্কৃত কথা প্রবন্ধের মূল বক্তব্য লিখো। অথবা সংস্কৃতির কথা প্রবন্ধ অবলম্বনে সংস্কৃতির বৈশিষ্ট্য নির্ণয় প্রসঙ্গে সংস্কৃতির সাথে ধর্ম, প্রগতি ও সভ্যতার সম্পর্ক স্থাপন করো। এরপর হচ্ছে আমাদের নির্বাচিত ছোট গল্প। নির্বাচিত ছোট গল্পের প্রথমটা হচ্ছে এক রাত্রি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। খ বিভাগের প্রথম প্রশ্ন, আমার আয়ুর সমস্ত দিন রাত্রির মধ্যে সেই একটি মাত্র রাত্রি আমার তুচ্ছ জীবনের একমাত্র চরম সার্থকতা, ব্যাখ্যা করো। অথবা আমি এই এক রাত্রে মহাপ্রলয়ের তীরে দাঁড়াইয়া অনন্ত আনন্দের আস্বাদ পাইয়াছি, উক্তিটির তাৎপর্য তুলে ধরো। গ বিভাগের প্রশ্ন, 1 নম্বর, এক রাত্রি গল্পের মূল ভাব লিখো। অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের এক রাত্রি গল্পের প্রেমের স্বরূপ আলোচনা করো। অথবা সুরবালা আমার কি না হইতে পারত, ব্যাখ্যা করো। এর পরের ছোট গল্প হচ্ছে পুঁই মাচা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা।
খ বিভাগের প্রথম প্রশ্ন, অভাব অনটন হলেও অন্নপূর্ণা একজন মমতাময়ী নারী, উক্তিটির সত্যতা বিচার করো। গ বিভাগের কোনো প্রশ্ন নেই। এর পরের ছোট গল্প হুজুর ক্যাবলা আবুল মনসুর আহমেদের, খ বিভাগের লেখা। এমদাদের পরিচয় দাও। 2 নম্বর, তোমরা নিতান্তই মূর্খ, এই বন্ডের চালাকি বুঝতে পারিতেছ না, বিষয়টি বিশ্লেষণ করো। অথবা হুজুর ক্যাবলা গল্পে পীর সাহেবের মুখোশ উন্মোচনে এমদাদের ভূমিকা মূল্যায়ন করো। গ বিভাগের প্রথম প্রশ্ন, আবুল মনসুর আহমেদ তার হুজুর ক্যাবলা গল্পে সমাজের যে চিত্র এঁকেছেন তা আলোচনা করো। 2 নম্বর, হুজুর ক্যাবলা গল্পে অবলম্বনে পীর সাহেবের চরিত্র বিশ্লেষণ করো। এরপরে ছোট গল্প প্রাগৈতিহাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। খ বিভাগের প্রথম প্রশ্ন, অতীতের উদ্যম ঘটনাবহুল জীবনটির জন্য তাহার মন হাহাকার করে ব্যাখ্যা করো। 2 নম্বর, পৃথিবীর আলো আজ পর্যন্ত তাহার নাগাল পায় নাই, কোনোদিন পাইবেও না, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। গ বিভাগের প্রথম প্রশ্ন, প্রাগৈতিহাসিক গল্পে ভিখু চরিত্রের মূল বৈশিষ্ট্য কোনটি, অস্তিত্ব রক্ষা নাকি প্রবৃত্তি তাড়না? প্রসঙ্গ দুটি বিশ্লেষণ করে নিজস্ব অভিমত ব্যক্ত করো। এরপরে ছোট গল্প নয়নচারা সৈয়দ ওয়ালিউল্লাহ। খ বিভাগের প্রথম প্রশ্ন, নয়নচারা গায়ে কি মায়ের বাড়ি? কে, কাকে এবং কেন একথা বলেছিল? 2 নম্বর, ওগুলো কলা নয় তো, যেন হলুদ রাঙা স্বপ্নে ঝুলছে, ব্যাখ্যা করো। গ বিভাগের প্রথম প্রশ্ন, সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত নয়নচারা গল্প অবলম্বনে আমুর চরিত্র বিশ্লেষণ করো। এরপরে ছোট গল্প হচ্ছে পথ জানা নেই শামসুদ্দিন আবুল কালাম। খ বিভাগের প্রথম প্রশ্ন, মনন্তরে গহুরালি নিঃস্ব হইয়াছিল বাহিরে, এবার হইল অন্তরে, কিভাবে, সংক্ষেপে ব্যাখ্যা করো। গ বিভাগের প্রশ্ন, পথ জানা নাই গল্প অবলম্বনে নগর জীবনের চিত্র বিশ্লেষণ করো। এরপরে ছোট গল্প আত্মজাও ও একটি করবি গাছ, হাসান আজিজুল হক। খ বিভাগের প্রথম প্রশ্ন, মরে গেলেই তো হয় এখন, কি বলো তোমরা, উক্তিটির সপ্রসঙ্গ বর্ণনা করো। গ বিভাগের প্রশ্ন, আত্মজা একটি করবি গাছ গল্পটি এক বৃদ্ধের জীবনের মর্মান্তিক পরিণতি আলোচনা করো। এরপরে ভাষা শিক্ষা কয়েকটা সেকশনে ভাগ করেছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাই হচ্ছে অনেক জোর দিয়ে পড়বে। পত্র রচনা, 1 নম্বরে তোমার কলেজে বাংলা নববর্ষ উদযাপনের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুর নিকটে একটা পত্র লিখো। তোমার বোনের বিয়েতে বন্ধুকে নিমন্ত্রণ জানিয়ে একটা পত্র লিখো। খাদ্যে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যের প্রয়োগে জনস্বাস্থ্যের বিপর্যয় রোধে করণীয় সম্পর্কে তোমার বন্ধুর কাছে পত্র লিখো। এই পত্রগুলো পড়বে এবং পত্র লিখার যে স্টাইল, সেই স্টাইলগুলো একটু জেনে যাবে, কিভাবে হচ্ছে শুরু করতে হয়, কিভাবে শেষ করতে হয়, এবং চিঠির খাম অবশ্যই দিবে। এরপর আবেদনপত্র, এটা যে কোনোভাবেই আসতে পারে। একটা বেসরকারি ব্যাংকের বিপণন কর্মকর্তা পদে নিয়োগের জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর একটা আবেদনপত্র, অথবা যে কোনো প্রতিষ্ঠানে কর্মকর্তা পদে আবেদনের জন্য একটা পত্র। এখানে যেমন হচ্ছে আবেদন করতে হয়, সাথে একটা সিভির মতো করে লিখতে হয়, এটা জেনে যাবে। মানপত্র আসে, যেমন তোমার কলেজে একজন বরেণ্য ব্যক্তি বা কবি বা একজন মুক্তিযোদ্ধা আসবে, সেই উপলক্ষে তাকে একটা মানপত্র রচনা করো। এখানে কোনো খাম লাগে না, যেহেতু মানপত্র ব্যক্তির সামনে দাঁড়িয়ে পড়তে হয়। ফরম্যাটটা একটু জেনে যেও। এরপর ব্যাকরণ অংশটা গুরুত্বপূর্ণ, এখান থেকে 2টা প্রশ্ন আসে, খতে একটা, গতে একটা। 1 নম্বরে দেখো, সাধু রীতি থেকে চলিত রীতিতে ভাষারূপ পরিবর্তনের 4টা নিয়ম লেখো, অথবা সাধু ও চলিত ভাষারীতির বৈশিষ্ট্য উল্লেখপূর্বক এর ভাষার রূপান্তরের নিয়মগুলো লিখো। 2 নম্বরে চলিত ভাষার বৈশিষ্ট্যসমূহ পর্যালোচনা করো। 3 নম্বরে সংজ্ঞা ও উদাহরণ সহ সাধু ও চলিত ভাষারীতির পার্থক্য আলোচনা করো। 4 নম্বরে বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের 10টি নিয়ম লিখো, অথবা বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে বিদেশি শব্দ বানানের যে কোনো 4টা নিয়ম উদাহরণ সহ লিখো, অথবা বাংলা ভাষায় বিদেশি শব্দ লেখার নিয়মগুলো উদাহরণসহ লিখো। 6 নম্বরে বাংলা একাডেমি প্রবর্তিত অতৎসম শব্দে বাংলা বানানের নিয়মসমূহ কি কি। 7 নম্বরে সত্যবিধান বলতে কী বোঝো, উদাহরণসহ সত্যবিধানের নিয়মগুলো লিখো। 8 নম্বরে উদাহরণসহ রস ইকার ও দীর্ঘ ইকার ব্যবহারের 5টি নিয়ম লেখো। এরপর হচ্ছে আমাদের অনুবাদ হচ্ছে অল্প কয়েকটা অনুবাদ আমি দিয়ে রেখেছি, এই যে দেখো। 1 নম্বরে হচ্ছে বই থেকে দেখে নিও, এর অনুবাদ অনুবাদটা বাংলাগুলো আমি অনুবাদ দেইনি, শুধু হচ্ছে ইংরেজিটা দিয়ে রাখছি। বুকস আর ম্যানস বেস্ট কম্পেনিয়ন্স, এটা দেখবে।
এগুলোর অর্থ করলাম না, ভিডিও বড় হয়ে যাবে। 2 নম্বরে হচ্ছে এই যে নলেজ ইজ ভাস্টার দেন ওশেন, এটাও তুমি পাবে, জ্ঞান সমুদ্রের চেয়ে বড়। আর প্রথমটা হচ্ছে বুকস আর ম্যান বেস্ট কম্পেনিয়ন্স, বই হচ্ছে মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ সঙ্গী। 3 নম্বরে দেখো ট্রুথফুলনেস ইজ দ্য গ্রেটেস্ট অফ অল ভার্চুস ইন এ ম্যানস লাইফ, মানুষের জীবনে সত্যবাদিতা হচ্ছে সবচেয়ে বড় গুণ। 4 নম্বরে সেলফ রিলায়েন্স মিনস ডিপেন্ডিং অন ওয়ানস ওন সেলফ, মানে সেলফ রিলায়েন্স, নিজের প্রতি নির্ভরতা হচ্ছে সেলফ রিলায়েন্স মিনস মানে নিজের প্রতি নিজের নির্ভরশীলতা মিনস ডিপেন্ডিং অন ওয়ান ওন সেলফ, নিজের প্রতি নিজের নির্ভরশীল থাকা। 5 নম্বরে দেখো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পথ। এরপর 6 নম্বরে দেখো ম্যানেজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফরচুন, নিজের ভাগ্যের নির্মাতা মানুষ নিজেই। মোটামুটি এই 6টি হচ্ছে তোমাদের হচ্ছে আমি দিয়ে রাখলাম। এই হলো আমার সাজেশন। এই সাজেশনটি আসলে অনুসরণ করলে তোমার সবই কমন পড়বে আশা করি। তো তোমাদের সবার জন্য শুভকামনা রইল। দেরিতে সাজেশন দেওয়ার জন্য আমি দুঃখিত। ভালো থেকো, আল্লাহ হাফেজ।